এখন আমরা শোভাবাজার রাজবাড়ির ভিতরে ঢুকছি। দেখছেন রাজবাড়ির অন্দরমহলে বহু প্রাচীন এই জায়গা। ধীরে ধীরে আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। এই দেখুন, এই হচ্ছে দালান, এই হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। এই দেখুন ওইখানে পুজোর দালান, ঠাকুর দালান আমরা দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শোভাবাজার রাজবাড়ির পূজা প্রাঙ্গণের সামনে। আমার সঙ্গে রয়েছেন রাজা সৌমিত্রনারায়ণ দেব। এনা শোভাবাজার রাজবাড়িরই বংশধর উনি, এবং ওনার কাছ থেকে আমরা জাস্ট সংবাদ প্রভাকর টাইমসের পাঠকদের জন্য, দর্শকদের জন্য আমরা ওনার কাছ থেকে একটু শুনে নেব যে শোভাবাজার রাজবাড়ির এই পুজোর ইতিহাস, এবং ছোট করে উনি যদি বলেন, আমি সেটা ওনার কাছে যাচ্ছি, উনি একটু যদি বলেন। অবিভক্ত বাংলায় 1757 খ্রিস্টাব্দে দুটো পুজো হয়েছিল, একটা মহারাজা কৃষ্ণচন্দ্রের দুর্গাপুজো আর একটা শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। এবং খুব মজার ব্যাপার হচ্ছে এই দুটো পুজোতেই যিনি মানে প্রধান পূজক ছিলেন তার নাম হচ্ছে জগন্নাথ তর্ক পঞ্চানন। তার রীতিনীতি অনুযায়ী এই দুটো পুজো শুরু হয় এবং আজও সেই একই রীতিনীতি মেনে এই পুজো চলছে। জাঁকজমক হয়তো আগের থেকে কমেছে, কিন্তু রীতিনীতি সব দিক থেকেই একই রকমভাবে এখনও দুর্গাপুজোর 3 দিন, অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী বাড়ির ছেলেরা সবাই সকালবেলায় জোর পড়ে এবং রাত্রিবেলায় ধুতি পরে। আমাদের দুর্গাপুজো কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের দুর্গাপুজো শুরু হয় কৃষ্ণ নবমীর দিন থেকে, এবং দুবেলা যে ঘট স্থাপন হয়েছে সেই ঘটে পুজো হচ্ছে, আরতি হচ্ছে। দুর্গাপুজোর সময় সপ্তমী, অষ্টমী, নবমীতেও আগে ওই ঘট পুজো হবে, আরতি হবে, তারপর প্রতিমা পুজো হবে। এবং আমাদের বাড়ির প্রতিমা আমাদের বাড়িতেই তৈরি হয়। কলকাতায় যেহেতু সবথেকে পুরনো পুজো এটা, যখন আমাদের বাড়িতে পুজো আরম্ভ হয়েছিল তখন কিন্তু কুমোরটুলি বলে কোনো জায়গা ছিল না। কৃষ্ণনগর থেকে দুজন মৃৎশিল্পীকে নিয়ে এসে এইখানে তাদেরকে জায়গা দেওয়া হয় গঙ্গার ধারে থাকবার জন্য, কারণ তখন যানবাহন বলতে নৌকা। তো তারা সেইখানে থাকতো এবং আমাদের বাড়িতে এসে ঠাকুর তৈরি করতো। তারপর আস্তে আস্তে পুজো কলকাতায় বাড়তে আরম্ভ করে, তখন কুমোরদের সংখ্যাও বাড়তে থাকে। এইভাবেই কুমোরটুলি তৈরি হয়। আমাদের পুজোর আরেকটা বিশেষত্ব হচ্ছে, যখন এই পুজোটা শুরু হয়েছিল তখনকার দিনে কোনো চিড়িয়াখানাও ছিল না, কিছুই ছিল না। তো তখন সিংহ কীরকম দেখতে হয় বা কী তার রূপ হয় সেটা কেউ জানতো না। শাস্ত্রমতে লেখা আছে সিংহর গায়ের রং বাঁকা শশীর ন্যায়। তো আমাদের সিংহ ওই জন্য সাদা রঙের, এবং সিংহ দেখতে অনেকটা ঘোড়ার মতন। আবার কেউ কেউ বলেন যে হিন্দুদের মতে কাশ্মীর ব্রাহ্মণরা হচ্ছেন সবথেকে উঁচু জাতের, সেই জন্য কাশ্মীরের যে সিংহ পাওয়া যেত এই সিংহই নাকি পাওয়া যেত, যা অবলুপ্ত হয়ে গেছে। আপনারা দেখবেন 150 বছর বা 200 বছরের পুরনো যেসব বাড়িতে পুজো হয় এখনও, তাদের সিংহও কিন্তু আমাদের সিংহর মতনই দেখতে। আর আমরা যেহেতু কায়স্থ, প্রথম দিন থেকে আজও অবধি আমরা বাড়ির কোনো পুজোর কাজে হাত দিতে পারি না। সে বাড়ির বৌরানীরা হোক, রাজকুমারীরা হোক বা বাড়ির ছেলেরা হোক, এইগুলো করবার জন্য আমাদের বাড়িতে 20 জন লোক আছেন যারা বংশ পরম্পরায় এখানে থাকেন এবং পরিবার নিয়ে। তারা সবাই ব্রাহ্মণ এবং তারা উৎকলবাসী। এই বাড়িতেই তারা থাকে, এবং ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়, নিত্য ঠাকুরের যে দুবেলা ভোগ হয়, এই যে পুজোর সময় যে ভোগ হবে, এই ভোগগুলো কিন্তু যারা তৈরি করে তারাও এইখানেই থাকে, এই বাড়িতেই থাকে। তাদের আর কোনো কাজ করতে হয় না, তারা এই বাড়িতে থেকে মাসে টাকা পায় একটা, তারা এই ভোগগুলো করে। 12 মাস এই পুজোর ভোগ করে যাচ্ছে। শুধু তাই না, আরও একটা ব্যাপার আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই আমরা যেহেতু কায়স্থ, আমরা ঠাকুরের অন্নভোগ দিতে পারি না। সেই জন্য আমাদের বাড়িতে 3টে থালা আছে, যে থালাগুলোর বের হচ্ছে 36 ইঞ্চি, অর্থাৎ 3 ফুট, এবং কাঁসার থালা এত ওয়েট, সেগুলোকে তুলে আনা যায় না। গরুর গাড়ির চাকা যেরকম করে গড়িয়ে গড়িয়ে নিয়ে যায় সেরকমভাবে নিয়ে আসা হয়। সেই থালাগুলো ঠাকুরের সামনে দিয়ে তাতে উঁচু করে পিরামিডের শেপে শুকনো চাল দেওয়া হয়, এবং চালের মাথায় একটি পান, একটি সুপুরি, একটি কলা আর মিষ্টি দেওয়া হয়। এটাকে আগা বলা হয়। বাড়িতে মা যেহেতু বাড়ির মেয়ে হিসেবে পূজিত হন, সেই হিসেবে আমরা কাঁচা রান্নাটা বা অন্নটা দিই, উনি নিজেই ফুটিয়ে রান্না করে নেবেন বলে। আর বিজয়া দশমীর দিনকে
হিন্দু মতে যেরকম হয়, মা বাড়ি থেকে নিজের বাড়ি থেকে যেহেতু মানে নিজের বাড়ি মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছেন, সেই জন্য সকালবেলায় কনকাঞ্জলি দেওয়া হয় এবং সেই কনকাঞ্জলিতে এখনও একটি করে মোহর দেওয়া হয়, মোহর দেওয়া হয়। এই হলো। এখানে দেখছি যে এই পুরো চত্বরটায় এতগুলো ঘর রয়েছে, এই ঘরগুলোতে কি? হ্যাঁ, সে তার কারণ হচ্ছে আপনি একটু ক্যামেরাটাকে যদি ঘোরান, এই যে দোতলার ঘরগুলো দেখছেন লম্বা টানা, এইটা হচ্ছে ঐতিহাসিক রান্নাঘর। এইখানে 4 জন বড়লাট এসেছিলেন তারা দুর্গাপুজো দেখতে, কিন্তু আমরা যেহেতু বৈষ্ণব, সেই বড়লাট তো ম্লেচ্ছ, সে তো সব রকম খায়, তাকে বাড়ির ভেতর ঢুকতে দেওয়া হবে না বলে সেই জন্য বাইরে দিয়ে সিঁড়ি ছিল, সেখান দিয়ে নাচ দেখতে দেখতে তারা ঠাকুর প্রতিমা দেখতেন, দুর্গা প্রতিমা দেখে ওইখান থেকে বেরিয়ে যেতেন, বাড়ির ভেতরে তাদের ছিল না প্রবেশ। এবার ডান দিকে দেখুন একদম শেষের ইয়েটা থেকে একদম ও মাথার শেষ অবধি যে এই যে পরপর দরজা দেখছেন, এই ঘরটা হচ্ছে আমাদের লাইব্রেরি ঘর। 1984 সালে, হ্যাঁ 1984 সালে এইখানকার সব বই আমরা হ্যান্ড ওভার করি এশিয়াটিক সোসাইটিকে। বইগুলো সব তুলোর কাগজের বই ছিল এবং তাতে তখনকার দিনে ব্রিটেনে ছাপা হতো সোনা গলিয়ে, তখন কালি ইউজ হতো না। সব বই আমরা এখান থেকে হ্যান্ড ওভার করেছি এশিয়াটিক সোসাইটিতে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, দেখুন নিচে আর্চ করা রয়েছে চারিদিকে, বাড়ির 3 দিকে দেখুন আর্চ করা আছে। হিন্দু মতে তখনকার দিনে মহিলারা পর্দানসীন ছিলেন, এই আর্চের ভেতরে মহিলারা বসতেন, সামনে চিক ঝুলতো, আর তার সামনে দেখুন রক আছে, ওই রকের ওপর দিয়ে বিদ্যাসাগর মহাশয়, রামমোহন রায়, ডিরোজিও, এমনকি ডেভিড হেয়ার, তারা বাইরে দিয়ে বলতে বলতে যেতেন, মহিলারা ভেতর থেকে সেটা শুনতেন, শুনে শিক্ষা গ্রহণ করতেন, এটাকে বলা হতো শ্রুতি। তো বুঝতেই পাচ্ছেন, আমার বাঁ দিকে দেখুন স্বামী বিবেকানন্দর একটা স্ট্যাচু আছে। স্বামীজি যখন শিকাগো থেকে ফিরে আসেন, তাকে প্রথম নাগরিক সম্বর্ধনা দেওয়া ছিল এই বাড়িতে। এবং ওই সামনে মূর্তির সামনে দেখুন একটা সাদা রঙের পাথর রয়েছে, ওই পাথরটাতে বসে উনি বক্তব্য রেখেছিলেন। সেই জন্য আমরা জায়গাটাকে ঘিরে রেখেছি যাতে কারোর পদপুধূলি এখানে না পড়ে যায়। এই সাদার সামনের পাথরটা, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটায় বসতেন উনি। আর এছাড়া গদাধর চট্টোপাধ্যায় যখন কামারহাটি থেকে প্রথম কলকাতায় এলেন, সেই সময় আমাদের বাড়ির যিনি নিত্য পুজো করতেন তার ওলা ওঠা হয়েছিল। তো কে পুজো করবে, তখন গদাধর চট্টোপাধ্যায় 90 দিন ঝামাপুকুর থেকে এসে সকাল এবং বিকেল এই বাড়িতে পুজো করে যেতেন। তখন কিন্তু তিনি রামকৃষ্ণ হননি। পরবর্তীকালে যখন তিনি পরমহংসদেব হয়ে যান, একদিন সপ্তমীর সময় তিনি রাত্রিবেলায় হঠাৎ স্বপ্ন দেখেন, মা তাকে বলছেন যে তুই যে বাড়িতে 90 দিন পুজো করলি, আমি সেই বাড়িতে প্রত্যেক বছর 4 দিনের জন্য আসি পূজিত হতে, তোর কি একবারও আমার সঙ্গে দেখা করবার ইচ্ছে হয়নি? পরের দিন সকালবেলা অষ্টমীর দিন তিনি কাউকে না বলে কিছু ছ্যাকড়া গাড়ি করে দক্ষিণেশ্বর থেকে 9 জন শিষ্যকে নিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হন এবং মায়ের সামনে গিয়ে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে উনি মা করতে করতে উনি ধ্যানস্থ হয়ে যান। ইন দ্য মিন টাইম বাড়ির সব খবর পেয়ে যায় যে রামকৃষ্ণদেব এসেছেন, সবাই দৌড়ে আসে ঠাকুর দালানে। যখন ওনার জ্ঞান হয় তখন কিন্তু উনি কারোর দিকে কাঁদতে কাঁদতে তখন তার শিষ্যদের বলছেন, মায়ের কাছে কিছু চাইতে গেলে বা আবেদন করলে ষষ্ঠাঙ্গে শুয়ে হাত জোর করে চাইতে হয়, নাহলে পাওয়া যায় না। আপনারা এইটা পাবেন, আমি যে কথাটা বললাম রামকৃষ্ণ কথামৃতের 9ম খণ্ডে এই জিনিসটা পুরো লেখা আছে আমাদের বাড়ি উল্লেখ করে। এবং দেখবেন কোনো রামকৃষ্ণ মিশনে গেলে মহারাজরা যখন নমস্কার করেন ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে হাত জোর করে নমস্কার করেন, সেটা এইখান থেকেই রামকৃষ্ণদেব শিখিয়েছিলেন। আবার আরও একটা জিনিস হচ্ছে, এই যে ঠাকুর দালান, এই ঠাকুর দালানে কালীর যিনি পূজক, তিনি এইখানে বসে বসে প্রত্যেক দিন সন্ধেবেলায় কালীর গান গাইতেন সন্ধ্যা আরতির পর উদাত্ত কণ্ঠে। জানেন কে সেটা? রামপ্রসাদ। এইখানে এসে প্রত্যেক দিন গান গাইতেন, কারণ তখন তিনি কলকাতা হালিশহর কলকাতায় যখন এসেছিলেন, এসে এই দর্জিপাড়াতে উনি দপ্তরির কাজ করতেন এবং বিকেলবেলায় প্রত্যেক দিন এই ঠাকুর দালানে এসে বসে রাধা গোবিন্দজির সামনে তিনি কালীর একের পর এক গান উদাত্ত কণ্ঠে প্রত্যেক দিন গাইতেন। মানে এই বাড়ির প্রত্যেকটা জায়গায় ইতিহাস, একদম রন্ধে রন্ধে ইতিহাস। এখন বাড়িতে কারা থাকেন? এখন এই বাড়িটাতে আমরা কেউ থাকি না। এই বাড়ির আশেপাশে যত বাড়ি আছে 1940 সালে পার্টিশন হয়ে যার যেরকম ভাগ পড়বার কথা তাকে সেরকম ভাগ দিয়ে দেওয়া হয়। তারা কেউ নিজেরা বাড়ি করে নেন, কেউ এই বাড়িরই অংশ নিয়ে 4 ভাগটা সেইভাবেই আছেন, কিন্তু এই বাড়িতে আমরা কেউ থাকি না। এখন এই এত বড় বাড়িটা এখন পুরোপুরি শুধুমাত্র যারা ঠাকুরের কাজ করে তারাই থাকে, আর কেউ না, তার বাইরে কেউ কেউ থাকে না। আর পুজোর সময় বাইরে থেকে যারা যারা আত্মীয়স্বজন সবাই চলে আসে?
হ্যাঁ, পুজোর সময় আমাদের ঠাকুর দালান বাড়ির লোকেতেই পুরো পরিপূর্ণ থাকে। তারা কি এখানেই থাকে নাকি আশেপাশে? না, ওই যে বললাম, ধরুন আমার কেউ আত্মীয় বাইরে থাকেন, তিনি এলেন, তিনি আমাদের বাড়িতেই থাকেন। এইখানে আমরা কেউ থাকি না, এই বাড়িতে আমরা কেউ থাকি না। মানে আপনাদের যারা যাতায়াত করেন আমরা এখানে যাতায়াত করি। পড়শি যারা তাদের বাড়িতেই ওঠেন সবাই, সেইখানে থেকে এই পুজো আচ্ছা। হ্যাঁ, মানে এই বাড়ির মেনটেনেন্স তো তোমরাই করো? আমরাই। আচ্ছা, এখানে কোনো ট্রাস্টি আছে? হ্যাঁ, এখানে একটা ট্রাস্টি আছে, ট্রাস্ট বোর্ড আছে। রাজা রাধাকান্ত দেব বাহাদুর, যিনি প্রথম নাইট উপাধি পেয়েছিলেন ভারতীয়দের মধ্যে, তিনি একটা ট্রাস্ট বোর্ড করে যান। বর্তমানে সেই ট্রাস্ট বোর্ডে আমি একজন ট্রাস্টি।